এই স্থানটা এমন একটা স্থান যেখানে এলে ভক্তদের দেখলে অনেক কিছু বলতে মন চায়। সময় অনেক সময় হয় না, পাওয়া যায় না, কিন্তু বলতে ইচ্ছা করে। আবার যদি এখানে অনেক গল্পের মতো একটা কথা বলা হয়, অনেক ভক্তের মনে প্রশ্ন জাগে যে কীর্তন করতে এসে গল্প করছে কেন? ওমা ছোট বাজারে যখন আমরা সদাই করতে যাই, বাজারে সদাই করতে গেলে যাচাই বাছাই করে তবেই তো আমরা সদাই কিনি, তাই না? যাচাই বাছাই না করলে সদার দামও কিন্তু জানা যায় না। যায় বাবা? যায় না। এখানে গোবিন্দের বাজার, সেই বাজারে অনেক কিছু আছে। গল্পকীর্তন সীমিত করেছি, কিন্তু ছোট্ট একটি গল্প এখানে আমি করবো। কেন করবো? বাদুরে আমার অনেক যুবক ভাইদের দেখতে পাচ্ছি। এই যুবক ভাইদের অবলম্বন করে, উদ্দেশ্য করে আমি ছোট্ট একটি গল্প করে পাড়ায় চলে যাব। শুনবেন আপনারা? রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। আজ যে আঙ্গিনায় আমরা দাঁড়িয়ে কীর্তন করছি, বা আপনারা অনেক দূর থেকে ছুটে শেষে নববৃন্দাবনে বসে আছেন, এই যে নববৃন্দাবন সৃষ্টি হয়েছে হয়তো কাউকে অবলম্বন করে, উদ্দেশ্য করেই তো এখানে বৃন্দাবন সৃষ্টি হয়, তাই না? এই বাড়িতে ছোট্ট একটা শিশু হয়েছে, তার নাম স্বাক্ষর। এখানে এসে শুনতে পেলাম যে স্বাক্ষরকে নাকি গোবিন্দর কাছ থেকে সে আনা, যে ঠাকুর যদি আমার বংশে একটা পুত্র সন্তান আসে, বা আমার ছেলের ঘরে যদি একটা পুত্র সন্তান হয়, আমি এখানে মহানাম করব। আমার আঙ্গিনায় আমি 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী এখানে হরিনাম দিব। হরি বল, হরি বল, হরি বল। তাই আপনারা পরম বৈষ্ণব ওই স্বাক্ষরকে একটু আশীর্বাদ করবেন, যেন সুন্দরভাবে সে গোবিন্দের পথে পথিক হতে পারে। যে পুষ্প সে পূরিত হয়ে এসেছে, সে যেন গোবিন্দের চরণে থাকতে পারে। যাই হোক, ওমা আশা, আকাঙ্ক্ষার ভালোবাসায় 3টি বস্তু নিয়ে একটি মানুষ জীবনে বেঁচে থাকে। দেখবেন যার জীবনে আশার প্রদীপ নিভে গেছে, সে কিন্তু আলোর সন্ধ্যার আর কোনোদিন পায় না। সারাটা জীবন ওই আধারে পড়ে থাকে, চেষ্টা করেও আলোর সন্ধ্যার কখনো তার ভাগ্যে আর মেলে না। তাই এই যশোর জেলায় ছিলেন এক বলরাম, দরিদ্র মায়ের একটি মাত্র সন্তান। এই কথাগুলি ভাগবতের কথা, আমার মুখের বানর কথা নয়। দরিদ্র মায়ের একটি সন্তান ছিলেন, তার নাম ছিল হতভাগ্য বলরাম। মা নিত্য নিত্য কি করতেন? নগরে গিয়ে 2টি হাত পেতে তিনি ভিক্ষা করতেন, আর বলতেন, মা আমায় কিছু ভিক্ষা দাও না, আমার খোকনকে একটু পাঠশালায় পাঠিয়ে দিবে। আশার সংসার। এভাবে যে মায়ের হৃদয়ে একটু মমতা আছে, কিঞ্চিত ভিক্ষা দিত। যে মা নিষ্ঠুর নির্মম ভাবে তাকে তাড়িয়ে দিত। চোখে জল ছেড়ে দিয়ে বলতো, গোবিন্দ আর যত কষ্ট হোক, যত লাঞ্ছনা আমি পাই না কেন, আমার সন্তানকে একটু মানুষ করতে হবে। মার কিন্তু কোনো অভিমান থাকে না। এভাবে মা ভিক্ষা করে করে খোকনকে পাঠশালায় পাঠিয়ে দিয়ে বেশ শিক্ষিত হয়েছে। তবু ভাবছে যে যদি উচ্চ শিক্ষায় যদি শিক্ষিত হতো আরো ভালো হতো। মা নিত্য নিত্যভাবে ভিক্ষা করে খোকনকে বাইরে পাঠাই দিলেন। বাইরে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন গ্রামে ফিরে, ওই গ্রামে ছিলেন এক জমিদার বাবু। জমিদার বাবু ধন ঐশ্বর্যের কোনো কিছুর অভাব ছিল না। মনে মনে ভাবছে, বলরাম তো শিক্ষিত ছেলে। ওমা একটা জিনিস দেখবে, একজন কুৎসিত মানুষের
তার ভিতরে কিন্তু তার জ্যোতি প্রকাশ থাকে, থাকে না? শিক্ষারও কিন্তু একটা আলো আছে। এভাবে জমিদার বাবু ছুটে এসে বলরামকে ডাক দিয়ে বলছে, দেখো খোকন, সারাটা জন্ম তুমি দুঃখের সঙ্গে মানুষ হয়েছে, মা সারাটা জীবন দুহাত পেতে ভিক্ষা করেছে, সুখের মুখ তো তুমি কোনোদিন দেখোনি। আমার এই কন্যাকে যদি তুমি বিবাহ করো, এই ধন ঐশ্বর্যের মালিক তুমি হতে পারবে। বলরাম মনে মনে চিন্তা করছে, সত্যই তো, জীবনে তো কোনোদিন একটা সুখ আমি পাইনি। আমার দরিদ্র মা ভিক্ষা করে আমাকে মানুষ করেছে। মনে মনে ভাবছি যদি একটু সুখ আমি পাই। হ্যাঁ, বলছে জমিদার বাবু, আমি আপনার কন্যাকে বিবাহ করব। জমিদার বাবু কি করলেন? সুন্দরটা দিনক্ষণ দেখে, তিথি নক্ষত্র দেখে তার কন্যাকে হতভাগ্য বলরামের কাছে অর্পণ করলেন। বলরাম বিবাহ করে নূতন স্ত্রীকে নিয়ে ওই কুঠির মাঝে বেশ আনন্দে তাদের দিন কেটে যাচ্ছে। জমিদার একদিন মনে মনে ভাবছে, না না, আমার তো কোনো কিছুর অভাব নেই, জামাইবাবুকে সুন্দর করে একখানা বিল্ডিং বাড়ি করে দিল, যে সুন্দরভাবে আমার কন্যাটা সেখানে জীবন কাটাতে পারবে। জমিদার বাবু ছুটে এসে বলরামের বাড়িতে সুন্দর একখানা বিল্ডিং বাড়ি তৈরি করলেন। বলরাম বৃদ্ধ মা নূতন স্ত্রীকে নিয়ে ওই কুঠির মাঝে, ওই বিল্ডিং মাঝে বেশ আনন্দে তাদের দিনগুলি কেটে যাচ্ছে। কিছুদিন যেতে না যেতে তার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, তোমার সঙ্গে আজ আমি কথা বলতে চাই, শুনতে হবে। বলরাম মনে মনে ভেবেছি নতুন স্ত্রী হয়তো কিছু আমার কাছে বাহানা করবে, তাছাড়া তো কিছু না। বলছে, বলো প্রিয়, তুমি কি বলতে চাও? বলছো, দেখো, আমার পিতা যে বিল্ডিং বাড়ি তোমাকে করে দিয়েছে, ওই বিল্ডিং বাড়িতে তোমার মাকে কিন্তু রাখা যাবে না। কি করতে হবে জানো? তোমার মাকে নিচোর তালায় একখানা কুঠির বেঁধে দিতে হবে। কোথায় চলে গেল আশার আলো? কোথায় চলে গেল মার ভালোবাসা? মা যে প্রদীপ জ্বেলেছিল, সে প্রদীপ তো নিভে গেল। পরজনে বলছে, প্রিয় গো, তুমি আমার কথা বলো না, কেননা তুমি তো জমিদারের মেয়ে, অভাবের কি জ্বালা তুমি তো কোনোদিন বোঝো না। কিন্তু আমার বৃদ্ধ মা আমাকে বড় কষ্ট করে ভিক্ষা করে আমাকে মানুষ করেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলছে, শোনো স্বামী, আমার কথা যদি তুমি না রাখো, কাল সকালে বাবার বাড়িতে যাব আর আমি আসবো না। দয়াল, কৃষ্ণ দয়াময়, মাঝে কত আশা করে একটা প্রদীপ জ্বেলেছিল, নিভে গেল। বলরাম নিরুপায় হয়ে ধীরে ধীরে ছুটে চলেছে মায়ের কাছে। মা, ও মা, আমি তোমার কাছে এসেছি মা, জানো, একটা কথা বলবার জন্য। আমার কথাটা তুমি রাখবে মা? মা ডাক দিয়ে বলছে, খোকন রে, সারাটা জীবন তো তোর কথা আমি শুনেছি, আজ আমি শুনবো, কি বলতে এসেছিস আমাকে বল। বলছে, মা, ওই যে উপর তালা থেকে উঠতে নামতে তোমার তো বড় কষ্ট হয়ে যায়, নিচুর তালায় যদি একটা কুঠির বেঁধে দিই,
কেমন হয় মা? তৎকে মায়ের বাক্যখানা ভেঙে চোর মার হয়ে যাচ্ছে। হাসি মুখে বলছে, খোকন রে, তুই আমাকে তাই মেনে দে। বাবা, আমি তো তোর সুখে সুখী। নিচুর তলায় কুটির বেঁধে দিলে যদি তুই সুখ পাস, আমার কোনো দুঃখ নাই। দে বাবা, এখন কুটির বেঁধে দে। মাকে একখানা কুটির বেঁধে দিয়েছে বলরাম নিচুর তলায়। পৌষ মাসে শীতের রাত্রে ঝির ঝির করে ঠান্ডা হাওয়া বইছে, মা রাত্রে ঘুমাতে পারেনি। বড় ধরে গোবিন্দকে ডেকে ডেকে বলেছে, গোবিন্দ, দুঃখ যদি দিতে হয় তুমি আমাকে দাও, আমার খোকনের যেন কোনো কষ্ট হয় না। এভাবে মা কাটছে। নিশি প্রভাতে বলরাম ছুটে গেছে মায়ের কাছে। ছুটে গিয়ে ডেকে ডেকে বলছে, মা, মা, রাত্রে কি তোমার ঘুম হয়েছিল? মা, ঘুমাইছিলে তুমি? হাসি বদলে ডাক দিয়ে বলছে, খোকনে রে, আমি পরম সুখে ঘুমিয়েছিলাম। আমার কোনো কষ্ট হয়নি বাবা, তুই বিশ্বাস কর, আমি পরম সুখে ঘুমিয়েছিলাম। এভাবে মা কুঠির মাঝে পড়ে আছে। কিছুদিন যেতে না যেতে স্ত্রী ডাক দিয়ে বলছে, আজও তোমার একটা কথা শুনতে হবে। বলরাম তো জানে তার স্ত্রী কি বলবে, বড় লোকের মেয়ে। পরজনে বলছে, বলো প্রিয়ে, তোমার যা কিছু বলার আছে আমাকে তুমি বলো, আমি নীরবে সইব। ডাক দিয়ে বলছে, দেখো, যেখানে তোমার মাকে রেখেছো ওখানে রাখা যাবে না। ওখান থেকে আসতে যাতে আমার নাকি বড় দুর্গন্ধ ভেসে আসে, সইতে পারো। যাও, মাকে নিয়ে বের দূরে ফেলে দিয়ে আসো। যাও।